প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আমার সেকেন্ড ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বায়োসাইকোলজি আজকে লেকচার নাম্বার 2। তো আমরা এখানে আজকে বায়োলজিক্যাল সাইকোলজির প্রথম কিছু অংশ পড়াইছিলাম, তোমার কিছু বাকি ছিল। সেই অংশটা কী কী ছিল দেখ আমরা একটু হাইলাইট করে নিই। বায়োলজিক্যাল এক্সপ্লেনেশন অফ বিহেভিয়ার, জেনেটিক্স অফ বিহেভিয়ার, সেক্স লিঙ্ক, ক্রোমোজোম, ক্রসওভার, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে ইনডেপথ আলোচনা করব। তো এই যে তোমাদের সিলেবাসটা এখানে দেয়া আছে, তোমরা যারা সিলেবাস নাই তারা এখান থেকে একটু দেখে দিতে পারো। এই যে সিলেবাসটা পুরো 8টা চ্যাপ্টারের সিলেবাস ছিল এখানে। তো আমরা আজকে শুরু করব সেই রেভলিউশনারি থিওরি, দ্য থিওরি অফ এভলিউশন। থিওরি অফ এভলিউশন দিয়ে আজকে শুরু করব, চার্লস ডারউইনের সেই বিখ্যাত তত্ত্ব, যার মাধ্যমে মডার্ন বায়োলজি যাত্রা শুরু হয়েছিল। তোমরা জানো যে থিওরি অফ ইভলিউশন হচ্ছে আধুনিক বায়োলজির একটা মাইল ফলক বলা হয়। তো এই তার অরিজিন অফ স্পিসিস বইটা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু আলোড়ন সৃষ্টি হয় চারিদিকে, এবং তার তত্ত্ব ন্যাচারাল সিলেকশন নিয়ে অনেক আলোচনা শুরু হয়। তো উনি তার বইয়ে অরিজিন অফ স্পিস বইয়ে বলতে চেয়েছেন যে আমাদের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই কিন্তু আমাদের এই বিবর্তনটা হয়ে থাকে। কিভাবে? উনি বলছেন যে ন্যাচারাল সিলেকশন ইজ দ্য বেসিক ইন্টারাকশন between environment and individual biological characteristics that affects its survival। মানে আমরা কিভাবে টিকে থাকি বা আমরা কিভাবে সারভাইভ করি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের ব্যক্তির বৈশিষ্ট্য এবং প্রকৃতির সাথে তার খাপ খাওয়ানোর যে মিথস্ক্রিয়া, তার মাধ্যমে কিন্তু আমরা এই ধরনীতে টিকে থাকি। যারা এভাবে তোমার অ্যাডজাস্ট করতে পারবে তারা টিকে থাকবে, যারা অ্যাডজাস্ট করতে পারবে না তারা টিকে থাকবে না। এটাই ছিল এখানকার মূল কথা। তো ডারউইন তার থিওরিকে ব্যাখ্যা করার জন্য সিলেক্টিভ ব্রিডিংয়ের কথা বলেছিলেন। তো সিলেক্টিভ ব্রিডিংকে আমরা এখন দেখি যে আমরাও কিন্তু বিভিন্ন অ্যানিম্যালের ভিতরে এখন সিলেক্টিভ ব্রিডিং করি, যেমন যেগুলা বেশি মাত্রায় তোমার হেল্পফুল বা বেশি মাত্রায় প্রোডাকশন ভালো যার, সেগুলোর দিকে কিন্তু আমরা যাচ্ছি। যে পোলট্রি, মুরগি এখন কিন্তু খুব জনপ্রিয় হয়েছে। কারণ কি? অল্প পয়সায় অল্প সময়ে কিন্তু আমরা অনেক সেখান থেকে মাংস পেয়ে থাকি, তাই না? এইভাবে কিন্তু আমরা ধানের দিকে যদি তাকায় দেখি, উচ্চ ফলনশীল ধান এখন বেশি বেশি উৎপাদন করা হচ্ছে। আগে দেশি প্রজাতির যে ধানগুলো ছিল সেগুলো কিন্তু এখন কৃষকরা আর উৎপাদন করে না, বা সেগুলো কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই ডারউইনের কথা যে সে সারভাইভ করতে পারতেছে না সিলেক্টিভ ব্রিডিংয়ের কারণে। এটা প্রাকৃতিক নির্বাচন, প্রকৃতি নির্বাচন করতেছে না, অন্যদিকে মানুষও কিছু কিছু ক্ষেত্রে মানুষও কিন্তু এখানে তোমার রোল প্লে করতেছে। উনি বলতেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে টিকে থাকবে কারা, টিকে থাকার সংগ্রাম। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা যোগ্য তারাই টিকে থাকবে। কারা টিকে থাকবে? যারা স্ট্রঙ্গার, মানে শক্তিশালী, এবং যারা পরিবেশের সাথে, সিচুয়েশন বা ঘটনার সাথে খাপ খাওয়াই নিতে পারবে, তারাই টিকে থাকবে। বাকিরা কি হবে? এক্সটিং হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তো দেখো এখানের এই ছবিটা দেখো, এই ছবিতে গাছের পাতা কিন্তু অনেক উপরে। আমরা জানি জিরাফের সেই গল্প, যে জিরাফ যদি তার ঘাড়কে বড় করতে না পারতো তাহলে কিন্তু সে টিকে থাকতো না, এক্সটিং হয়ে যাবে। কিন্তু টিকে থাকবে কে? আমরা দেখি লাস্ট ওয়ান, বিকজ তার সময়ের পরিবর্তনের সাথে সাথে তার ঘাড়ও লম্বা হয়ে গেছে। এটাই মূলত ডারউইন বলতে চেয়েছেন, যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা প্রকৃতির সাথে নিজেকে খাপ খাওয়ায় নেওয়া, সেটাই হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। তো ওনার থিওরির পিছনে কয়েকটা উনি বায়োলজিক্যাল ইভলিউশনের পিছনে কতগুলো এভিডেন্সের কথা বলেছেন, বা যেমন ফসিল রেকর্ডস, স্ট্রাকচারাল সিমিলারিটিস অ্যামং দ্য স্পেসিস, লিভিং স্পেসিস। মানে আমরা ফসিল রেকর্ডস থেকে আমরা জানি যে কিভাবে বায়োলজিক্যাল ইভলিউশনটা হয়েছে। আমরা জানি সেই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, ডাইনোসরকে এখন আমরা দেখি না, বা অনেক প্রজাতি আছে যেগুলো লুপ্তপ্রায়, এখন শকুন বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তো এরকম অনেক প্রজাতি আছে।
সেগুলো কিন্তু আমরা হয়তো যখন থাকবো না তখন অন্য যুগের মানুষজন এসে তখন দেখবে কি যে ফসিল রেকর্ড দিকে দেখবে যে না একসময় শকুন নামে এরকম একটা কন্ডর নামে শকুন ছিল, তাই না? এভাবে কিন্তু আস্তে আস্তে তারাও এক্সটিং হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতি। আর স্ট্রাকচারাল সিমিলারিটিজ অ্যামাং দ্য লিভিং স্পেসিস, উনি বলতেছেন যে আমরা যে বিবর্তনের মাধ্যমে আসছি সেটা কতগুলো এমব্রায়ো বা যে আমরা যখন মানুষ জন্মায় তার আগে যে প্রথম যে গঠনটা হয় সেখানে আমরা যদি সেগুলো দেখি তাহলে দেখব কি যে মানুষ যেমন হিউম্যান হ্যান্ডস, বার্ডস উইং অ্যান্ড ক্যাটসের পা, এগুলো যদি আমরা ওই মায়ের গর্ভে দেখি তাহলে দেখা যাবে অলমোস্ট দ্য সেম, মানে তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তো এটা সিলেক্টিভ ব্রিডিংয়ের আরও একটা এক্সাম্পল। এখন জেনেটিক্স অ্যান্ড বিহেভিয়ার, তো আরেকটা আমরা ইম্পর্টেন্ট এই ডারউইনের পরে কিন্তু জেনেটিক্স অ্যান্ড বিহেভিয়ারের কথা কেন বলতেছি, আমরা মনে করি যে ডারউইন যখন তার তত্ত্ব দিয়েছে তিনি চিন্তা করেছেন, হয়তো উনি বলছেন যে মিউটেশনের কথা বলছেন কোথাও কোথাও, কিন্তু উনি অ্যাকচুয়ালি যে জেনেটিক ক্যারেক্টার বা জিন যে মানুষ প্রজাতিকে যে চেঞ্জ করে এই ধারণাটা হয়তো ওনার মাথায় হয়তো ছিল না, যে কারণে উনি কিন্তু জেনেটিকের উপরে কোনো গুরুত্ব দেননি। কিন্তু আধুনিক বায়োলজিস্ট যারা বা আধুনিক প্রাণীবিজ্ঞানী যারা, তারা কিন্তু বলতেছে যে আমাদের ইভলিউশন বা এর পিছনে কিন্তু জেনেটিক ক্যারেক্টারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কারণে আমরা জেনেটিক ক্যারেক্টারটাও আমরা দেখতে চাই যে আসলে জেনেটিক ক্যারেক্টার আমাদের আচরণকে কিভাবে প্রভাবিত করে। তার মানে ডারউইনের থিওরি অফ ইভলিউশন এটা একটা ইম্পর্টেন্ট একটা থিওরি, কারণ আমরা দেখছি যে ডারউইনের থিওরি কিন্তু যদিও অনেকে মানতে চায় না, অনেকে স্বীকার করে না, অনেক বিজ্ঞানীরাই স্বীকার করে না, অনেক বিতর্ক আছে ডারউইনের তত্ত্ব নিয়ে, তারপরও এখনো পর্যন্ত একটা তত্ত্ব, ডারউইনের তত্ত্বের মাধ্যমে কিন্তু আধুনিক বায়োলজির যাত্রা শুরু হয়েছে। তার মানে কি এটা একটা মাইল ফলক, সুতরাং এটাকে আমরা বাদ দিতে পারি না। আমরা বিভিন্ন পরীক্ষায় কিন্তু ওই চার্লস ডারউইনের যে তত্ত্ব সেটা কিন্তু প্রায় এসে থাকে তোমাদের, সুতরাং তোমাদের কনসার্ন থাকতে হবে চার্লস ডারউইনের তত্ত্বটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কাট একটা ধারণা অবশ্যই থাকতে হবে, বেস লাইন থাকতে হবে যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশনে কি বলতেছে, তার মূল কথা কি। যে কোনো পরীক্ষায় বা যে কোনো ভাইভাতে তোমরা ভবিষ্যতেও কিন্তু এটা আসতে পারে, সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু মনোবিজ্ঞানের জন্য এবং তোমার বাস্তব জীবনের প্রাত্যহিক জীবনের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এখন জেনেটিক্স অ্যান্ড বিহেভিয়ার, এটা আধুনিক যে এক্সপ্লেনেশন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে আমরা প্রায় দুইটা কোশ্চেন প্রায় আমরা শুনতে পাই। একটা হচ্ছে যে আমাদের যে আচরণ সেটা কি সাইকোলজিক্যাল না ফিজিওলজিক্যাল, এই একটা ডিলেমা আছে। আমাদের আচরণটা কি ফিজিওলজিক্যাল নাকি সাইকোলজিক্যাল। 2 নাম্বার আর একটা ডিলেমা আছে বা আর একটা বিতর্ক আছে যে আমাদের আচরণ কি ইনহারেন্ট নাকি লার্ন, আমরা কি জন্ম থেকে আমরা আচরণ নিয়ে আসি নাকি আমরা আস্তে আস্তে শিক্ষার মাধ্যমে এটা করে থাকি। আমি তো জন লকের কথা বলছিলাম তোমাদের, যে জন লক বলতেছে যে আমাদের সব জ্ঞান আসে কোথা থেকে, অল নলেজ কামস ফ্রম এক্সপেরিয়েন্স অ্যান্ড মাইন্ড ইজ এ টেবুলার, মনটা একটা সাদা স্লেটের মতনই বলছেন। তো যাই হোক, এই বিতর্ক আমাদের সব সময় আমরা দেখতে পাই যে আমাদের আচরণ কি ফিজিওলজিক্যাল মানে আমাদের ব্রেনের মাধ্যমে হয় না সাইকোলজিক্যাল নাকি মন থেকে হয়, আবার এটা কি আমাদের বংশগতির মাধ্যমে আসে নাকি আমরা পরিবেশ থেকে পাই। এই দুইটা কোশ্চেন সবসময় আমরা ফেস করতে থাকি অ্যাজ এ সাইকোলজিস্ট হিসেবে। তো যাই হোক, এই যে দুইটা কোশ্চেন বা এইসব ডিলেমা, এটার পিছনে একটা কারণ ছিল যে এক সময় আমরা মধ্যযুগের দিকে যদি তাকাই তাহলে দেখব কি সেখানে কিন্তু বিজ্ঞান খুব কোণঠাসা অবস্থায় ছিল। বিজ্ঞানীরা তাদের তত্ত্ব বা তাদের তথ্য, যেমন চার্লস ডারউইনের কথাই যদি বলি, ওনার তত্ত্ব কিন্তু উনি সরাসরি প্রকাশ করতে পারেন নাই। উনি কোনো এক দ্বীপে গিয়ে সেই ম্যালেরিয়াতে ভুগতেছিলেন, তার অনেক পরে গিয়ে কিন্তু তার তত্ত্বটা প্রকাশিত হয় বিভিন্ন তার বন্ধুবান্ধবের সহযোগিতায়। তো যাই হোক, তো এই সময় রেনে ডেকার্তের কথা আমরা এর আগের ক্লাসেও বলছিলাম কিছু। তো রেনে ডেকার্ত একটা সায়েন্স এবং চার্লস, এই যে রোমান চার্লস বা চার্লসদের তখন একটা দৌরাত্ম্য ছিল। রেনে ডেকার্ত কী করলেন, চার্লস এবং এই সায়েন্সের ভিতরে একটা উনি সমন্বয় করার চেষ্টা করলেন। কিভাবে করলেন উনি,
উনি বললেন যে ইউনিভার্স, আমাদের এই মহাবিশ্বকে দুইটা পার্টে ভাগ করলেন। উনি বললেন যে একটা পার্টে কি থাকবে, বিজ্ঞানকে দিয়ে দিব একটা পার্টকে, আর একটা পার্ট থাকবে চার্চের কাছে বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক যে ব্যাপারগুলো আছে। তো এভাবেই উনি একটা পার্টকে সায়েন্সকে দিতে চাইলেন, আর একটা পার্টকে উনি কী করলেন যে চার্চের উপরে উনি গুরুত্ব আরোপ করলেন, যাতে ধর্মযাজকদেরও উনি নৈকট্য পান এবং বৈজ্ঞানিক কাজও উনি করতে পারেন। তো যাই হোক, রেনে ডেকার দুইটা জিনিসকে ইউনিভার্সের দুইটা কম্পোনেন্টে ভাগ করলেন, একটা বললেন ফিজিক্যাল ম্যাটার আর একটা বললেন হিউম্যান মাইন্ড। তো ফিজিক্যাল ম্যাটারটা কি? ফিজিক্যাল ম্যাটার হচ্ছে যেগুলা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা প্রুভ করতে পারি, যেমন বস্তু বা শক্তি। হ্যাঁ, যেমন এই ঘরে লাইট জ্বলতেছে, লাইট একটা শক্তি, সেগুলোকে আমরা সায়েন্টিফিক্যালি ইনভেস্টিগেট করতে পারি যে এর পাওয়ার কত বা এটা কিভাবে আসে, কি বৃত্তান্ত, আমরা সবই এটা ফিজিক্যাল ম্যাটারের, এগুলো আমরা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা করতে পারি। আর একটা হচ্ছে হিউম্যান মাইন্ড, এগুলোর ভিতরে ধরো সোল বা সেলফ বা স্পিরিট, হ্যাঁ, যেগুলা ফিজিক্যাল সাবস্টেন্স এগুলোতে নাই, যেমন ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই বা ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই, কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না। এটাও কিন্তু আমরা দুইটাই এটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে আমরা যে কোনো জিনিস বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে পারি, সেখানে কোনো বিতর্ক নাই। কিন্তু হিউম্যান মাইন্ডের কথা বললেই একটা বিতর্ক সাথে সাথে চলে আসে যে আসলে মন বলে কি কিছু আছে, আত্মা বলে কি কিছু আছে, বা আমাদের চেতনা বলে কি কিছু আছে, এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু এসে যায়। তারপরও আমরা আজও পর্যন্ত আধুনিক মনোবিজ্ঞান অনেক দূর চলে গেছে বা বিজ্ঞান অনেক দূর চলে গেছে, কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে এই বিতর্ক থেকে এখনও কিন্তু বের হতে পারি না, যে কারণে আমাদের এই দুটাকে নিয়েই এখনও চলতে হচ্ছে সেই ডেকার্তের কথা মতো। যাই হোক, মডার্ন অ্যাপ্রোচে কি বলতেছে যে আমাদের আচরণ কিসের উপরে বেস করে? ফিজিওলজির উপর, মানে ব্রেন অ্যান্ড বিহেভিয়ার। মস্তিষ্ক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনকে বলা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল। তো ম্যাক্সিমাম আধুনিক মনোবিজ্ঞানীরা বলতেছে যে আমাদের আচরণ ফিজিওলজি মানে ব্রেনের মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু এর সত্ত্বেও অনেক বিজ্ঞানী বা অনেক দার্শনিক বা অনেক মনীষী আছে যারা কিন্তু এই ফিজিওলজির বাইরেও বলতেছে যে মানুষের অনেক আচরণ আছে যেগুলো কিন্তু আমরা সবসময় এই ফিজিওলজি দিয়ে বা ব্রেন দিয়ে বা আমরা আমাদের যে বুদ্ধি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। এর বাইরেও কিন্তু অনেক কথাবার্তা আছে, যেমন আমরা রেমার্টিজের এই গবেষণা থেকে দেখতে পাই যে আমরা অনেক আচরণ আছে যেগুলা আমরা ব্যাখ্যা করতে পারি না। সুতরাং আমরা সেখানে কিন্তু আমাদের একটা গ্রে এরিয়া রয়েছে, সেটাও আমাদের কনসিডার করতে হবে বা দেখতে হবে। যাই হোক, এখন আমরা আসি সেক্স লিঙ্ক ক্রোমোজোম অ্যান্ড ক্রসওভার। তো ক্রোমোজোম আমরা জানি আমাদের জেনেটিক ক্যারেক্টার, ক্রোমোজোম এগুলোর মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি হচ্ছে বা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমাদের যে জেনেটিক ক্যারেক্টার সেটা ট্রান্সফার হচ্ছে। তো এই আলোচনায় গেলে যে নামটা প্রথম আসে আমাদের উনি হচ্ছেন যে গ্রেগর জোহান মেন্ডেল। তো গ্রেগর জোহান মেন্ডেল 1900 সালের দিকে তার সেই তত্ত্ব প্রকাশিত হয়। এর আগেই উনি এটা তৈরি করেছিলেন, কিন্তু এটা অনেক পরে হয়তো 1885-86 সালের দিকে বা 1865-66 দিকে এটা প্রথম উনি করেন। সে ধর্মযাজক ছিলেন উনি, একজন অস্ট্রিয়ান। সেখানে যখন ওই চার্চে যখন কাজ করতেন তখন উনি মটরশুঁটি নিয়ে কাজ করছেন এবং সেখানে উনি এই যুগান্তকারী একটা আবিষ্কার করেন যে কিভাবে জেনেটিক ক্যারেক্টার এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়। তো উনি এটাকে দুইটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছেন বা দুইটা ল। সেটা হচ্ছে একটা ল, প্রথম ল যেটা ফার্স্ট ল, সেটাকে বলা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, আর সেকেন্ড লকে বলা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চারণের সূত্র। ফার্স্ট ল, সেকেন্ড ল। প্রথম লতে উনি বলতেছেন যে ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স produced by gene and which pass along unchanged from one generation to another. তাহলে জেনেটিক ক্যারেক্টারগুলো কিভাবে আসে? জিনের মাধ্যমে আসে। জিন কোথায় থাকে?
ক্রোমোজোমের ভিতরে থাকে, কোষের ক্রোমোজোমের ভিতরে জিন থাকে, তাই না? সেই জিন নিয়ে আমরা দেখব, এরপরে আমরা জিনের অনেক বিস্তারিত আলোচনা করব। তো উনি বলছেন যে ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স প্রডিউস বাই জিন অ্যান্ড হুইচ পাস অ্যালোন আনসেন্স ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, যে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জিনটা কি হয়, ট্রান্সফার হয়। তো এটা বংশগতিটাও এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলতে থাকে। এরপরে উনি সেকেন্ড লতে বলছেন যে এই যে জিনগুলো জোড়ায় জোড়ায় থাকবে, ইন্ডিপেন্ডেন্টলি তারা নেক্সট প্রজন্মে আবার তারা স্বাধীনভাবে তারা চলে যাবে। তো যাই হোক, তো ফার্স্ট ল আমরা ব্যাখ্যা করার আগে আমরা এই যে হিউম্যান সেল নিয়ে একটু কথা বলি, যেহেতু আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করব, আমরা জিন নিয়ে আলোচনা করব। তো জিন নিয়ে বা ক্রোমোজোম নিয়ে আলোচনা করতে গেলে আসলে জিন কোথায় থাকে আমরা সেটা আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যেতে থাকি। যেমন আমরা আমাদের শরীরটা কি দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি, অসংখ্য কোষ দিয়ে তৈরি, তাই না? তাহলে এই যে কোষ, এক একটা কোষ হিউম্যান সেল, এইটা অনেকগুলো মিলিয়ন মিলিয়ন সেল দিয়ে আমাদের এই শরীরটা তৈরি। তো এই একটা কোষের ভিতরে অনেক কিছু থাকে, দেখো এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। যেমন এটা দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, হ্যাঁ, তারপরে আছে দেখো গোলগি ভেহিকেল আছে, গোলগি বডি যেটাকে বলি আমরা, ভ্যাকিউল আছে, তারপরে আছে ধরো এই এন্ডিপ্লাজমিক রেটিকুলাম আছে, অনেক রাইবোজোম আছে, তাই না? এই যে রাইবোজোম, তারপরে আছে এই যে তোমার এটা করলে কোষ প্রাচীর আছে, তাই না? তো এক একটা জিনিসের এক একটা কাজ। আর বড় যে অংশটা সেটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে একটা কোষের প্রাণ বলা হয়। আর যে মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। যাই হোক, এটার তোমরা এই অংশটাকে বলা হচ্ছে লাইসোজোম। তো প্রত্যেকটা পার্ট তোমাদেরকে একটু জানতে হবে যে একটা কোষের ভিতরে কি কি জিনিস থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে একটা সেল সম্পর্কে জানতে গেলে তোমাকে এই ভিতরের একটা ডায়াগ্রাম তোমার মাথার ভিতরে সব সময় রাখতে হবে। যে আমরা জিন নিয়ে কথা বলতেছি, জিনটা কোথায় থাকে? এই যে আমরা নিউক্লিয়াস দেখতেছি, নিউক্লিয়াসের ভিতরে। আরও আমরা স্পেসিফিক যাই, শুধু নিউক্লিয়াসের ভিতরে যাই, এই যে নিউক্লিয়াস, ওই যে আমরা সেলের ভিতর থেকে নিউক্লিয়াসে আসলাম। তো একটা নিউক্লিয়াসের ভিতরে কি থাকে দেখো, নিউক্লিয়াসের মেনলি 4টা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, হ্যাঁ, যেটা দেখো পোরাস, ছিদ্র ছিদ্র, যেখান থেকে ভিতরে বিভিন্ন মলিকুল যাওয়া আসার জন্য ছিদ্র ছিদ্র আছে। এরপরে আছে এখানে দেখো নিউক্লিওলাস, এরপরে আছে ক্রোমোজোম, এরপরে আছে এই যে ক্রোমোজোম, এই যে সুতার মতো যে জিনিসগুলো দেখতেছো এগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। আর এইটাকে বলা হচ্ছে এই যে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে বড় অংশটা এটা বলে নিউক্লিওলাস। তাহলে আমরা এখন যাব কি ক্রোমোজোম। এই যে ক্রোমোজোমের ভিতরে আমরা আস্তে আস্তে যাব। ক্রোমোজোমের ভিতরে কিন্তু এই জিনগুলো থাকে, ঠিক আছে? তাহলে আমরা মেন্ডেলের এই সূত্রকে ব্যাখ্যা করার জন্য ফার্স্ট ল এবং সেকেন্ড ল, তাহলে আমরা জেনেটিক ক্যারেক্টার যেহেতু আলোচনা করতেছি, তাহলে আমরা এটা কোষকে দেখলাম। এই কোষের পরে কি আছে, কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া আছে, এটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের ভিতরে দেখো এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে কিন্তু আবার ডিএনএ আছে, যে ডিএনএ, অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তো এভাবে কিন্তু আমরা এই মেন্ডেলের লকে ব্যাখ্যা করব। তো মেন্ডেলের লর ভিতরে আরও অনেক কিছু জিনিস রয়েছে, যেমন জিনোটাইপ রয়েছে, ফিনোটাইপ রয়েছে, ডোমিনেট ক্যারেক্টার রয়েছে, রিসেসিভ ক্যারেক্টার রয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আমরা এইগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলাপ করব। তা তোমাদের এই বন্ধের ভিতরে কিভাবে দিন কাটতেছে আমি জানি না, যে তোমরা আমার এই পড়াশুনো তোমাদের কতদূর তোমরা এগিয়ে নিয়ে গেছো, বা তোমরা এরপরে তোমাদের পাঠ আমরা কিভাবে আবার ক্লাসে ফিরে আনবো। কারণ দেখতেছো দেশের পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। সুতরাং তোমাদেরকে আর বসে থাকলে চলবে না, তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেই হবে। কারণ থার্ড ইয়ার অনার্স ইম্পর্টেন্ট, কিন্তু এখানে অনেকগুলো তোমাদের সাবজেক্ট বাড়ছে। সুতরাং 7-8টা কোর্স এখানে, তাই না? সুতরাং তোমাদেরকে কি করতে হবে, এখন কিন্তু অনেক বেশি পড়াশুনো করতে হবে, প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ধরো আমরা যেহেতু অনলাইনে ক্লাস নিতেছি, তোমাদের বাড়িতে কিন্তু একটু বেশি করে পড়াশুনো করতে হবে। আর আমাদের যে হেল্প সেটা তো আছেই, পাশাপাশি তোমরা যেখানে যেভাবে সমস্যায় পড়ো না কেন, সাথে সাথে কিন্তু
আমার সাথে ফোনে কথা বলে নিবে এবং যোগাযোগ করে নিবে। ইনশাল্লাহ আমি যেভাবেই হোক তোমাদেরকে সাহায্য করব। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। আমি এরপরে এই চ্যাপ্টারের বাকি অংশটা আবার তোমাদেরকে নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।